হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 3 8.3, তো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো দেখো, এখানে যেটা 1 নম্বরের প্রশ্ন আছে যে কয়েকটি অধাতব পরিবাহীর নাম লেখো। তো অধাতব পরিবাহী আমরা জানি একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে গ্যাস কার্বন, আরও এছাড়াও আছে। তো এই দুটাই বেশি। গ্রাফাইট আমরা চিনি, সেটা হচ্ছে পেন্সিলটা যে আমরা লিখি পেন্সিল দিয়ে, ওই যে পেন্সিলে যে কালো কাইটা থাকে যেটা দিয়ে লেখা যায়, সেটাই হচ্ছে গ্রাফাইট। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন বলা আছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো যে যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, মানে সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করবে না কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, তাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এছাড়াও বলা আছে দেখো যে তড়িৎ পরিবহনকালে নতুন পদার্থ উৎপন্ন হয় আর কি, তাদেরই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এবার 3 নম্বরের প্রশ্নটা দেখো যে ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলে। যেটা ব্যাটারি ধনাত্মক মানে প্লাসের সঙ্গে যুক্ত থাকে তড়িৎদ্বারটা, সেটাকে বলা হয় অ্যানোড। দেখো ছবিটার মধ্যে দেওয়া আছে যে তড়িৎ বিশ্লেষণ এরকম জিনিসটা, হ্যাঁ। তো যেটা প্লাসের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলে অ্যানোড, আর যেটা মাইনাসের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। 5 নম্বর প্রশ্নটা দেখো যে ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারকে কী বলা হয়। তো আমরা এখনই জানলাম, ছবিটার মধ্যে দেখো বলে দিয়েছি, যেটা মাইনাসের সঙ্গে থাকে সেটাকে বলা হয় ক্যাথোড, আর যেটা প্লাসের সঙ্গে থাকে সেটাকে বলা হয় অ্যানোড। 6 নম্বরের প্রশ্ন দেখো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। তো এটা হয়ে যাচ্ছে যে বিষয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর এদিকে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আছে, এটা হচ্ছে জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতাটা কীরকম, এটা হচ্ছে উচ্চ হয়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য নামটা শুনে বোঝা যাচ্ছে যে মৃদু মানে কি একটু কারেন্টটা কম যাবে জলীয় দ্রবণেও, ঠিক আছে। তারপরে হচ্ছে আয়ন ও অণু, শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্যে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যে আয়ন ও অণু দুটাই উপস্থিত থাকে। আর 3 নম্বরে হচ্ছে যৌগ। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ধ্রুবীয় সমযোজী যৌগ। তো দেখো এবার যেটা 7 নম্বরের প্রশ্ন যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এরা সাধারণত আয়নীয় প্রকৃতির যৌগ হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, তাপমাত্রাটা বৃদ্ধি করা যায়, তাহলে হচ্ছে তড়িৎ পরিবহনটা আর কি বেড়ে যাবে। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের টপিকটা দেখো কি বলা আছে যে তড়িৎ বিশ্লেষণ কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করার প্রক্রিয়াকে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বলে। মানে গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি চালনা করা যায়, তাহলে নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ সৃষ্টি করা যায় বা উৎপন্ন করা যে যায়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটাকে কি বলে। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষক কোষ বা ভোল্টামিটার। ভোল্টমিটার না কিন্তু, হ্যাঁ, ভোল্টা আকার আছে, ভোল্টামিটার। এবার দেখো যেটা 10 নম্বরের প্রশ্ন যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে সমতড়িৎ প্রবাহ বা ডিসি ভোল্ট বা ডিসি কারেন্ট। 11 নম্বর প্রশ্নটা দেখো যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তড়িৎ শক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে দেখো যেটা 12 নম্বরের প্রশ্ন আছে যে তড়িৎ বিশ্লেষণ একটি ড্যাশ প্রক্রিয়া। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ যে জিনিসটা আছে এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, মানে এখানে ইলেকট্রনের লেনদেন হয়। তারপরে দেখো যে কি বলা আছে যে ক্যাথোডে হচ্ছে ক্যাটায়নের বিজারণ ঘটে, আর অ্যানোডে অ্যানায়নের জারণ ঘটে। তো দেখো এবার হচ্ছে ওই চ্যাপ্টারের টপিক তড়িৎ বিশ্লেষণ, মানে জলের তড়িৎ বিশ্লেষণ করব আমরা। এবার 13 নম্বরের প্রশ্নটা দেখো কি বলা আছে যে জলের তড়িৎ বিশ্লেষণে কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার। মানে জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কোন ধাতুর তড়িৎদ্বার দুটো ব্যবহার করব, সেটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, ঠিক আছে। এরপরে দেখো যেটা 14 নম্বরের প্রশ্ন যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে,
এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। এটা মনে রাখার নিয়ম, দুটাই অ অ, মানে অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন তৈরি হয় জলের তড়িৎ বিশ্লেষণ করা হলে। এবার দেখো যে স্পেশাল নোট, যে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত থাকে 2:1 আর ভরের অনুপাত থাকে 1:8। এবার যেটা 15 নম্বরের প্রশ্ন আছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়। কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করা হয়। 16 নম্বর প্রশ্নটা দেখো যে কোন 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 ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু বেসিক্যালি আর কি, যেগুলো আর কি যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সংগ্রহ করা হয়। এই যে ধাতুগুলোর নাম পড়লাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এবার 17 নম্বরের প্রশ্ন কি দেখো যে ব্লিস্টার কপার কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত অশুদ্ধ তামাকে হচ্ছে ব্লিস্টার কপার বলে। মানে আমরা হচ্ছে তামার যদি তড়িৎ বিশ্লেষণ করি, যে অশুদ্ধ তামা যে পাবো সেটাকে হচ্ছে ব্লিস্টার কপার বলে। মানে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত অশুদ্ধ তামাকে ব্লিস্টার কপার বলে। এতে 97 থেকে 98% হচ্ছে কপার থাকে। 18 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই একবারে। দেখো কি বলা আছে যে অ্যানোড মাড কি, এর গুরুত্ব লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণের সময় এজি মানে সিলভার, এইউ মানে সোনা, পিটি মানে প্লাটিনাম ইত্যাদি ধাতুগুলি অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে অ্যানোড মাড বলা হয়। মানে আমরা যদি হচ্ছে কপার মানে তামা যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে হচ্ছে এজি মানে সিলভার, সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুগুলো যে আছে এটা হচ্ছে অ্যানোডের নিচে আর কি কাদার মতো করে জমা হয় বা কাদার আকারে। তো এটাকেই হচ্ছে অ্যানোড মাড বলে। তো অ্যানোড মাডের যেটা গুরুত্ব চেয়েছে সেটা হচ্ছে দেখো যে অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতু সংগ্রহ করা হয়। মানে অ্যানোড মাড থেকে আমরা এত সব মূল্যবান জিনিস পাই আর কি। এরপরে দেখো যেটা আছে যে তড়িৎ লেপন টপিকটা আর কি। তড়িৎ লেপন মানে হচ্ছে দেখো প্রথমে আলোচনা করা হয়েছে যে তড়িৎ লেপনটা কি 19 নম্বরের প্রশ্নটায়। তো এটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে হচ্ছে তড়িৎ লেপন বলে। মানে আমরা নানান কারণে আমাদের কি হয় যে কোনো জিনিসটাকে রক্ষা করতে হবে, তো তার উপর একটা অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়, তো সেটাকেই হচ্ছে তড়িৎ লেপন বলে, ঠিক আছে। এবার দেখো 20 নম্বরের প্রশ্ন যে গিল্ডিং কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো বস্তুর উপর সোনার পাতলা প্রলেপ দেওয়াকে হচ্ছে গিল্ডিং বলে। মানে ধরে নাও যে কোনো একটা জিনিস লোহা আছে, তার উপরে আমরা হালকা করে হচ্ছে সোনার পাতলা প্রলেপ দিব যাতে সোনালি কালার মনে হয়। তো যদি দেওয়া হয় তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হয়, গিল্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। দেখো তো গিল্ডিং কি বলছে, কোনো বস্তুর উপর সোনার পাতলা প্রলেপ দেওয়াকে গিল্ডিং বলে। এবার 21 নম্বরের প্রশ্নটা যেটা আছে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটিকে কি হিসেবে ব্যবহার করা হয়। তো যে ধাতুটার আমরা প্রলেপ দিব সেটাকে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। যেরকম এখানে দেখলাম যে সোনার প্রলেপ দিলাম, মানে সোনাটা কম থাকে, আর যার উপরে দিব সেটা তো অবশ্যই বেশি থাকবে। তো যেহেতু সোনাটা দিচ্ছি, তো সোনাটাকে কী হিসেবে ব্যবহার করা হয় এখানে, অ্যানোড। এটাই বলেছে 21 নম্বর প্রশ্নটা যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটাকে কি বলে, মানে কি হিসাবে ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।